নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে জিনিসটা তোমাদের সাথে, যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো বরণডালা, অধিবাস ডালা বা প্রশস্তি পাত্র। এই বরণডালা বা অধিবাস ডালা এক এক জায়গায় আমরা দেখি এক এক রকম ভাবে সাজানো হয়। যে জায়গায় যেভাবেই সাজানো হোক না কেন, যে জিনিসগুলো ছাড়া বরণডালা বা অধিবাস ডালা সাজানো হয় না, আজকের ভিডিওতে সেই জিনিসগুলো নিয়েই আলোচনা করব। মানে যেইগুলো মূল প্রয়োজনীয় জিনিস। অনেক জায়গায় কি হয়, আমরা দেখি দুর্গাপুজোর প্যান্ডেলে কিংবা বিয়ের যে অধিবাস ডালা সাজানো হয় তাতে লোকজন না জেনে বুঝেই প্রচুর ভুলভাল জিনিস একসাথে রেখে দেয়। মূলত কি হয়, দশকর্মার দোকান থেকে আমাদের প্যাকেট করে যে দশকর্মার জিনিসটা হাতে ধরিয়ে দেয়, আমরা সেইগুলোই বাড়িতে এনে কুলোর ওপর রেখে দিই। তো এই জিনিসটা কখনোই করা ঠিক নয়, কারণ এই অধিবাস ডালার প্রত্যেকটা উপকরণের আলাদা আলাদা মন্ত্র রয়েছে। যার যেরকম বেদ, তার সেই হিসাবে মন্ত্রগুলো চেঞ্জ হয়। তো তাই জন্য লোকাচার কিংবা কুলাচার যাই থাকুক না কেন, মেইন জিনিসগুলো বরণডালায় থাকতেই হবে। তার সাথে যদি কারোর কুলাচার বা লোকাচার থাকে, সেইগুলো পরবর্তীতে অ্যাড হবে। আর আমাদের যা শুভ কাজ, সমাজের যে চতুর্বিধ শুভ কাজ আছে, উপনয়ন, বিবাহ, শারদীয়া মহাপুজো আর অন্নপ্রাশন, এই চতুর্বিধ কাজে কিন্তু এই বরণডালা ভীষণভাবে ম্যাগনেটারি। আর যে যাই বলুক না কেন, যে জিনিসগুলো আজকে আমরা নিয়ে আলোচনা করব সেই জিনিসগুলো কিন্তু বরণডালায় থাকেই। আর আজকে এই বরণডালার জিনিসপত্র সাজানোটা আমাদেরকে দেখিয়ে দেবে তমনাস। আজকে তমনাসকে নিয়ে এসেছি আমরা, আমাদের মধ্যে পেয়ে গেছি। তাই তমনাস, আজকে তুই আমাদের দেখাবি কিভাবে বরণডালাটা আমরা সাজিয়ে নেবো। জেনারেলি দুর্গাপুজো তো অনেকের বাড়িতেই হয়। একটা কথা অ্যাড করবো যে শারদীয়া মহাপূজার ক্ষেত্রে যেহেতু অধিবাস ম্যান্ডেটরি, কিন্তু আমরা অন্যান্য পূজার ক্ষেত্রেও আমরা দেখতে পারি যে অনেকেই বরণডালা শ্রী অধিবাস করে থাকে। যেমন আমি তোকে একটা কথা বলছি, শুধুমাত্র শারদীয়া মহাপুজো নয়, রথযাত্রার অধিবাস, দোলযাত্রার, যে কোনো যাত্রার আগে এই যে দেবী ষোড়শ যাত্রা নিয়ে আমরা এত আলোচনা করলাম, সেইখানে যতই তান্ত্রিকী ব্যবস্থা হোক না কেন, সেখানে কিন্তু বরণডালার প্রয়োগ রয়েছে। ইভেন অধিবাস বিধি মানে সেখানে বরণডালা থাকবে। অনেকের কি হয়, বাড়িতে কালী পুজো হচ্ছে, সেক্ষেত্রেও বরণডালা থাকে। এই কদিন বাদে, যেমন সামনেই শ্রাবণ মাস, অনেকের বাড়িতে আমরা জানি ওপার বাংলায় মনসা পুজো হয়, সেখানেও কিন্তু বরণডালার প্রয়োগ রয়েছে। এছাড়া তো লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কার্তিক পুজো, জগদ্ধাত্রী পুজো সবেতেই বরণডালা আমরা দেখে নিই। না, জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে অধিবাস বিধি রয়েছে, তবে কার্তিক বলুন বা লক্ষ্মী, সরস্বতী, কালী, স্পেশালি তান্ত্রিক দেবদেবীদের ক্ষেত্রে সরস্বতী পুজো, লক্ষ্মী পুজোতেও অধিবাস বিধি ম্যাগনেটারি, যেটা অনেকেই আমরা করি না। আমরা সেটা শর্টকাট হিসাবে কেটে দিয়েছি, কিন্তু সরস্বতী পুজো এবং লক্ষ্মী পুজোতেও অধিবাস বিধি ম্যাগনেটারি। এবার তন্ত্রোক্ত পুজোতে একখানা অপশন থাকে যে অধিবাস হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মানে অধিবাস ডালায় যে জিনিসগুলো থাকবে সেইগুলো এইগুলোই থাকবে। আর এইভাবে অধিবাসটা আমাদেরকে সাজিয়ে নিতে হবে। এইবার আসি, প্রশস্তি পাত্রয় কি কি জিনিস থাকে তার একখানা লিস্ট আমার করা রয়েছে, সেইটাই একবার খুলে আপনাদের সামনে বলে দিই। কারণ না, এই লিস্টগুলো এক জায়গায় করে রাখলে পরবর্তীতে যখন মানে বাড়িতে যে পুজোই হোক না কেন, সেক্ষেত্রে সাজানোর সময় সুবিধা হয়ে যায়। যদি আমি নাও থাকি, অন্য কেউ যদি সাজায়, এটা দেখে দেখে করতে পারবে। যেটা প্রশস্তি পাত্রে লাগে যে জিনিসগুলো, সেটা হচ্ছে মহি অর্থাৎ মাটি, গন্ধ অর্থাৎ চন্দন, শিলা, ধান, দুব্বা, ফুল, ফল, দধি, ঘৃত, স্বস্তিক, সিঁদুর, শঙ্খ, কাজল, রচনা, সর্ষে, সোনা, রূপ, তামা, দর্পণ, দ্বীপ, মাঙ্গল্য সূত্র, চামর আর প্রশস্তি পাত্র। এই সমস্ত জিনিস নিয়ে হচ্ছে বরণডালা সাজানো হয়। এক্ষেত্রে পুরোহিত দর্পণের একটি শ্লোকও রয়েছে। সে শ্লোকটা, যেটা প্রশস্তি পাত্র বন্দন বলে দেওয়া আছে, সেটা হলো মহি গন্ধ শিলাধান্যং দুর্বাং পুষ্পং ফলং দধিঃ ঘৃতং স্বস্তিক সিন্দুরং শঙ্খ কাজ্জল রোচনঃ সিদ্ধার্থং কাঞ্চনং রৌপং তাম্রশ্চ চামর দর্পণৌ দীপঃ প্রশস্তি পাত্রঞ্চ বন্দনীয় শুভে দিনে।
এইখানে যে জিনিসগুলো আমি এতক্ষণ খাতা দেখে বললাম সেই জিনিসগুলোরই কিন্তু পরপর পরপর দেওয়া রয়েছে, আর কিছুই না। যে কোনো শুভ দিনে বা শুভ কাজে একত্রিত করে এই জিনিসগুলোকে শুভ কাজ শুরু করার কথা বলা হয়েছে, অর্থাৎ বরণ কাজ সম্পাদনের কথা বলা হয়েছে। এবার বরণডালার ক্ষেত্রে প্রথম যে উপকরণটা বলা হচ্ছে সেটা হচ্ছে মহি, অর্থাৎ মাটি। জেনারেলি সবার বাড়িতেই গঙ্গা মাটি মানে সব জায়গাতে সহজ অ্যাভেলেবেল। যদি গঙ্গা মাটি না পাওয়া যায়, যে কোনো রকমের মাটি এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এই যে তমনাস যেমন মাটিটা রেখে দিয়েছে। তারপরেই রয়েছে গন্ধ। গন্ধ মানে হচ্ছে চন্দন, অর্থাৎ সুগন্ধি। এবার চন্দন আজকে বাটা ছিল না, মোটামুটি ডাস্ট চন্দনটা ছিল, সেইটাই গুলে এই চন্দনের পেস্টটা বরণডালায় রেখে দিতে হবে। তারপরে যেটা রয়েছে শিলা। শিলা অর্থাৎ পাথর। এই যে একখানা পাথরের টুকরো, এই পাথরের টুকরোটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এই পাথরটা একটু জুম করে দেখাই আপনাদেরকে। আমি যখন জিওগ্রাফি নিয়ে পড়তাম তখন আমি প্রচুর নদীর ধারে ঘুরতে যেতাম এবং সেখানে বিভিন্ন রকম সার্ভে করতাম। তো সেইখান থেকেই বিভিন্ন রকম পাথরের কালেকশন আমার করা। এটা নর্মাল যে কোনো পাথরই আপনারা রাখতে পারেন। পাথরটা দেখে আমার পুরোনো কথা মনে পড়লো, তাই শেয়ার করলাম। যাই হোক, তারপরে যেটা রাখতে হবে ধান্য, অর্থাৎ ধান। তমনাস ধানটা রেখে দে, এবার একবার দেখিয়ে নে ভালো করে, ক্যামেরার দিকে ধর। এই যে ধান, এবার রেখে দে বরণডালায়। তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে দূর্বা। দুর্ব একখানা ছোট ঘুটিতে বেছে নিয়েছি। 28টা দুব্ব, অনেকে 8টা দুব্ব ইত্যাদি ইত্যাদি করে দিতেই পারে। দুব্বর ঘটিটার মধ্যে একটু জল দিয়ে নিয়ে দুব্বটা রেখে দেবো। তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে পুষ্প। একখানা পদ্ম ফুল, মোটামুটি হালকা করে একটুখানি ফুটিয়ে নে, ফোটাতে না ফোটালেও চলবে। ওইটা ওই পাত্রের মধ্যে ইয়ে করে নে, জল দিয়ে ঢুকিয়ে দে। অ্যাকচুয়ালি এরকম ঘুটির মধ্যে জল দিয়ে রাখলে ফুলটা অনেকদিন টাটকা থাকবে, অনেকটা সময় পর্যন্ত। তাই জন্য ওইভাবেই ফুলটা রাখি আমরা। তারপরে যেটা দিতে হবে ফল। এবার ফল অলরেডি থালার মধ্যে রাখা আছে। এই ফলের ক্ষেত্রে যেটা দেওয়ার নিয়ম সেটা হচ্ছে অখণ্ড কলার ছড়া কিংবা ডাব কিংবা কোনো একখানা বোটা সমেত ফল। এবার এক্ষেত্রে আমি যেহেতু পুরোটাই আপনাদেরকে দেখাবো বলে দিচ্ছি, তাই জন্য কিন্তু একটা অখণ্ড ফলের ছড়া নয়, এমনি জাস্ট কলার ছড়া রাখা রয়েছে। অনেক জায়গায় যেটা তমনাসও তুই আমায় বলছিলিস খানিকক্ষণ আগে, যে কলা অযাত্রা বলে ধরা হয়, তাই না? এবার সেক্ষেত্রে অন্য যে কোনো ফলই দেওয়ার নিয়ম এখানে বলা হয়েছে। অনেক জায়গায় যেমন আমাদের বাড়িতে আবার আছে কলা দেবে, কিন্তু কলা অন্তত 16টা হতে হবে। মানে অখণ্ড হতে পারে কি, মানে অখণ্ড হয়তো আমি দেখলাম 16র কম, সেক্ষেত্রে হবে না, অখণ্ড তো হতেই হবে। কিছু কিছু পরিবার ভিত্তিক আমি দেখেছি যে অন্তত 16টা কলা তারা দেয়। 16খানা কলা, এটা আমার জানা ছিল না, এটা তোর থেকে জানলাম। যাই হোক, অ্যাকচুয়ালি বরণডালা পুরোটাই হচ্ছে এতটাই মানে আঞ্চলিক প্রথা এর সাথে মিশে রয়েছে, যে যে অঞ্চলে সেই সেই নিয়ম। তো সেইগুলো আমরা পুরোটা ফেলেও দিতে পারি না, কিন্তু এই জিনিসগুলো যেগুলো আমি বলছি এখন সেগুলো কিন্তু রাখতেই হবে। তো কলার ছড়া তো রাখা হয়ে গেল। তারপরে যেটা রাখতে হবে সেটা হচ্ছে দই। দই রাখতে হবে আর ঘি রাখতে হবে। দই আর ঘিটা একটু রেখে দে। অল্প একটু তুলে রাখলেই হয়ে যাবে। ঘি তো রেখে দিয়েছিস, তারপরে দইটাকে রাখ। অ্যাকচুয়ালি অধিবাস ডালায় এই যে ঘি দই এইগুলো মোটামুটি যেদিন অধিবাস হবে সেই দিনকেই সাজানোটা শ্রেয়, আগে থেকে করে রাখা যায় না। এবার সেটাও আবার কুলাচার ভিত্তিক, অনেক সময় বিয়ের ক্ষেত্রে আগের দিন হয়, যখন পুকুর নিমন্ত্রণ করতে যাচ্ছে অনেকের অনেক রকম নিয়ম রয়েছে, তো যার যেরকম নিয়ম সে সেভাবে করবে। ঘিয়ের পর এবার স্বস্তিকটা রাখতে হবে, স্বস্তিকটা রেখে দে। এই স্বস্তিক কি করে বানালাম সেই ভিডিওটা তো মোটামুটি শুট করেই রেখেছি, এটা সাথেই দিয়ে দিচ্ছি কিভাবে এই স্বস্তিকটা বানালাম।
এবার আসি শ্রী তথা স্বস্তিকে, যেটা বরণডালার অন্যতম একখানা গুরুত্বপূর্ণ উপাদান। দেহাচার মতে বিভিন্ন লোক বিভিন্নভাবে বানায়, তবে মেনলি যেভাবে বানানো হয় সেটা হচ্ছে আতপ চাল ভিজিয়ে তারপর সেটা বেটে তবে শ্রী বানানো হয়। কিন্তু এখন যেহেতু আমরা এমনিই দেখাচ্ছি, তাই জন্য আমরা এখানে চালের গুঁড়োর যে প্যাকেটগুলো বর্তমানে কিনতে পাওয়া যায় বাজারে, সেইগুলোই আমরা ব্যবহার করে নিয়েছি। আর এই শ্রীয়ের মধ্যে অনেকে আবার বিউলির ডাল বেটে নিয়ে মিশিয়ে দেয় এই আতপ চালের সাথে, অনেকে আবার পাকা কলাও দেয়। এটার কারণ আছে। এটার কারণ কি? কারণ এই বরণডালা যেটা হয় দুর্গাপুজোর সময় মেনলি যেটা হয়, একেতে তো 5 দিনের পুজো, তার উপর ঠাকুর যাওয়ার পরও বরণডালা অনেকদিন রেখে দিতে হয়, 8 দিন মতন না। কোজাগরি লক্ষ্মী পুজো অব্দি রাখা থাকে বরণডালা শ্রী, এবং বিয়ের ক্ষেত্রে সেটা যেমন দিরাগমন বা অষ্টমঙ্গলা যার যেরকম কুলাচার সেই সেভাবে রকম অনুযায়ী রাখার কথা। তার জন্যই মানে চালের সাথে এই বিউলির ডাল কিংবা পাকা কলা মিশিয়ে রাখা হয়, কারণ না শ্রী যাতে না ফাটে সেই দিকে সবসময় সজাগভাবে খেয়াল রাখতে হয়। তার জন্যই এই চালের গুঁড়োর সাথে বিভিন্ন রকম বিউলির ডাল কিংবা পাকা কলা এইগুলো মিশিয়ে নেওয়া হয়। আর এই যে আমরা দেখি যে শ্রী বানানোর ক্ষেত্রে অনেকেই আছে বিভিন্ন রকমভাবে বিভিন্ন জিনিসপত্রের শেপ দেয়। আমার যদিও ব্যাপারটা খুব একখানা বিশেষ পছন্দ নয়, আমি সাধারণভাবেই শ্রী বানাই, যেরকম তমনাস বানাচ্ছে। দেবদেবীর যে মুখবায়ক বা তাদের পদচিহ্ন, মন্দিরের আকৃতি, দক্ষিণেশ্বর থেকে কালীঘাটের মন্দির, সেই সমস্ত মূর্তি মানে সেগুলো আমি জানি না। হ্যাঁ, এবার মানে সেইটা কি মানে যেহেতু মানে পুজোর জিনিস হিসাবে বানাচ্ছি কিংবা বরণডালা হিসাবে বানালেও এই ধরনের শিল্পকলা আমি তো করতে পারি না, তাই আমার ভাল লাগে না। যারা করতে পারে তাদের ভাল লাগে হয়তো। আরেকখানা জিনিস যেটা আমি খুব মানে ইম্পর্টেন্টলি এই ব্যাপারটাই বলবো শ্রী বানানোর ক্ষেত্রে, অনেকেই আছে কালার যেটা সেটা কি কালার ইউজ করে, এমনি যে রং হয় অ্যাক্রিলিক কিংবা ফেব্রিক এই ধরনের রং দিয়ে শ্রীয়ের রং করে, যে এটা কোনোভাবেই নিয়ম নয়। শ্রীয়ের রং দশকর্মার দোকানে বললে একখানা এরকম 5টা রংযুক্ত দেওয়া থাকে, সেইটা এনে অনেকে রং করতে পারে। আর আমি তো সেইটাও করি না, আমি নর্মাল হলুদ দিয়ে হলুদ রং করি আর সিঁদুর দিয়ে লাল রং করি। এই 2 রঙই থাকে আমার তৈরি শ্রীর মধ্যে, আর কোনো কিছু মানে বৈচিত্র্য থাকে না। তমনাসের মোটামুটি শ্রী বানানো হয়ে এসেছে। এবার আমরা যেহেতু একটা বরণডালার মধ্যেই মোটামুটি কিভাবে ওপার বাংলা আর এপার বাংলার লোকেরা বরণডালা সাজায় সেইটা দেখাবার চেষ্টা করছি, তাই জন্য আমরা মানে 2 রকমভাবেই শ্রীটা বানিয়ে নিচ্ছি। যার যেরকম কুলাচার, এক্ষেত্রে তো বরণডালার ক্ষেত্রে কুলাচার খুবভাবেই প্রাধান্য পায়, তো যার যেরকম কুলাচার সে সেভাবেই বানাবে। ঘটিদের ক্ষেত্রে যেটা হয়, একটাই শ্রী গড়া হয় যেটা থালার উপর রাখা থাকে। আবার বাঙালদের ক্ষেত্রে কি হয়, অনেকের কুলোর দুদিকে 2খানা শ্রী বসানো থাকে, অনেকের আবার 5খানা থাকে। অঞ্চল ভিত্তিক যার যেরকম নিয়ম তার সেরকমভাবে এই শ্রী তৈরি করার। কিন্তু শ্রী তৈরির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সবসময় আমরা এরকম ধরনেরই একখানা মানে উঁচু টাইপের চূড়া গড়ে নিই, এইটাই শ্রী তৈরির নিয়ম। এছাড়া আলাদা রকমভাবে কোনো রকম কিছু করি না। এবার সেইটাকে অনেকে অনেক রকমভাবে সাজায়, আমরাও সাজাবো। আমরা একে যেমন 8টা পদ্মের পাপড়ি দেবো, একটুখানি মানে বাদ বাকি জিনিসপত্র দিয়ে ঠিক করে নেবো, সেরকমই ব্যাপারটা। শ্রীয়ের থালাটা দাও। মোটামুটি আমরা যেটা করি সেটা সাদাই শ্রী মোটামুটি বানাবার চেষ্টা করি, আর তারপর যা ডিজাইন হবে সেইগুলোতে বিভিন্ন রকম রং ব্যবহার করি। যেমন হলুদের জন্য হলুদের গুঁড়ো ব্যবহার করবো, সেটা সিঁদুরের জন্য মানে লাল রঙের জন্য সিঁদুর ব্যবহার করব। তো তমনাস ওই প্রথমে ওই সাদা রঙের যে মেন চূড়াটা সেটা বানিয়ে নিচ্ছে। আর এই যে সব কিছু করার পর হাতটা ধুতে হয়, নচেত ভীষণ শ্রীয়ের রং এদিক ওদিক হয়, তাই ধুয়ে নিচ্ছি। আর জেনারেলি অ্যালুমিনিয়ামের জিনিসপত্র অনেকেই পুজোর কাজে ইউজ করে না। এবার আমরা যেহেতু সম্পূর্ণটা দেখাচ্ছি জাস্ট নর্মাল, কারণ না আমার বাড়িতে কোনো পুজোয় খুব একখানা শ্রীয়ের কিংবা বরণডালার কোনো প্রয়োগ নেই, শুধুমাত্র বিয়ে ইত্যাদি ছাড়া। আর যদি দুর্গাপুজো কোনোদিনও কারোর বাড়িতে হয় তার তো অবশ্যই বরণডালায়
স্ত্রী লাগবে, বরণ ডালাও লাগবে। তো যাই হোক, আমরা স্টিলের বাটি, মোটামুটি অ্যালুমিনিয়ামের বাটি ব্যবহার করেছি। যার যার থাকবে তারা এখানে পিতলেরও ব্যবহার করতে পারে। শ্রীটা পিতল হোক, কাঁসা হোক, রূপো হোক, সেই রকম থালাতে হওয়াই প্রযোজ্য। বানানোর সময় কে কি অনেকে বলে যে মানে যেরকম হয় ভোগ রান্নার ক্ষেত্রে, অনেকেই বলে দাদা স্টিলের বাসনে কেন রান্না করছো। এবার সব সময় বাসনের ব্যাপারটা না, যে যে বাসনে রান্না করে অভ্যস্ত, আমি নিজের বাড়িতেও দেখেছি এবং অন্যান্য অনেক জায়গায় দেখেছি। কারণ বাসন চেঞ্জ হয়ে গেলে, কারণ রান্না তো শুধু রান্নার উপকরণ দিয়ে হয় না, কোন উপকরণ, বিশেষ করে ভোগের ব্যাপারে বাসন বসানো হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, ভোগ তো আর 5 দিনের সাধারণ রান্নার মতো না যে মানুষ চেখে দেখবে। তো সেখানে বাসনটা একটা মেইন ফ্যাক্টর। যে বাসনে রান্না করে অভ্যস্ত, কমফোর্টেবল যে বাসনে ইউজ করে, আমার মতে সেই বাসনে, আমিও সেটা মনে করি। কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয়, অনেকে বলে যে মানে পিতলের বাসনেই ভোগ রান্না করা উচিত। যারা পারে অবভিয়াসলি খুব ভালো, সেটা তো মানে করা উচিতই। কিন্তু যারা পারবে না তারা কি করবে, তাদেরকে এইভাবেই করতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। কারণ না পোড়া কিংবা নুনে পোড়া জিনিস কিংবা কিছু কিছু জিনিস থেকে ধরে যায়, সেইগুলো তো ঠাকুরকে মানে নিবেদন করা যায় না। যাই হোক, এই দেখুন বন্ধুরা, হলুদ দিয়েই মোটামুটি হলুদ রংটা হয়ে গেছে। অনেকের আবার জানো তো, অনেক বাড়িতে মানে 5 রকম রঙের হওয়ার, আমি আমার ঠাকুমার বাপের বাড়িতেই শুনেছি। তুই দশকর্মার দোকানে যাস, তুই স্ত্রীর রং বললে 5টা রং যুক্ত একখানা মানে প্যাকেট তোকে দিয়ে দেবে। অনেকে পঞ্চগুড়ি বানিয়ে সেই দিয়ে শ্রী রাঙায়। মানে যেরকম, মানে আমার ঠাকুমার বাড়ি হচ্ছে এপার বাংলার, তাদের যেরকম মানে দীপান্বিতা লক্ষ্মী পুজোর ব্যাপার আছে, সেখানে যেমন ওরা মানে পঞ্চগুড়ি বানিয়ে এরকম চালপিটুলি দিয়ে পুতুল বানায়, সেরকম ওদের বরণ ডালা মানে শ্রীয়ের ক্ষেত্রেও আমি শুনেছি এরকম পঞ্চগুড়ি নিজেরা প্রস্তুত করে বেলপাতা, ধানের তুষ ইত্যাদি দিয়ে, এবং সেই রং দিয়ে শ্রী। এটাই, আগে তো কেমিক্যাল যুক্ত রং পাওয়া যেত না, তখন যা প্রকৃতি থেকে লব্ধ হতো, যেরকম ভাবে পাওয়া যেত সেইভাবেই জিনিসটা করে নিতে হতো। মোটামুটি যতটা সাধারণভাবে স্ত্রীটা বানানো যায় ততটাই মঙ্গল। আর স্ত্রী জেনারেলি যেটা হয়, বাড়ির সধবা মহিলারা 3 জন কিংবা 5 জন মিলে একসাথে বসে বসে বরণডালা স্ত্রী দুটোই সেইভাবেই বানানোর নিয়ম। এখন যেহেতু আমরা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, তাই পুরো জিনিসটা নিজেরাই নিজেদের মতন করে সাজিয়ে নিয়েছি, নিয়ে আপনাদেরকে দেখিয়েছি। মেনলি যখন বাড়িতে কোনো বড় পুজো কিংবা বিয়ে জারির আগে যেরকমই লাগুক না কেন, সেখানে কিন্তু বাড়ির মহিলারাই এই স্ত্রীটাকে বানায়। আর বানানোর পর তারপর সেটার উপর দিয়ে তেল ঢালে। আবার অনেকের বাড়িতে জানিস তো নিয়ম আছে, নিজেদের বাড়িতে শ্রী বানানো যাবে না, ব্রাহ্মণ বাড়ি থেকে একটা সময় তাই ছিল, ব্রাহ্মণ বাড়ি থেকে শ্রী। আমি জানি না এর সাথে যেহেতু শ্রীয়ের সাথে যেহেতু চালের একটা সম্পর্ক রয়েছে, আমার ধারণা সেটা হতে পারে। এবার আগেকার দিনে যেরকম কি হতো না, সেইটা না, আগেকার দিনে ভোগের ক্ষেত্রে যেটা হতো, যেহেতু মানে অব্রাহ্মণদেরকে বলতো অন্নভোগ দেওয়া যায় না, তাই জন্য তারা কাঁচা চালের নৈবেদ্য দিত। হ্যাঁ, আবার ব্রাহ্মণ বাড়িতে অন্নভোগ হতো। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে ব্যাপারটা কেন আমার জানা নেই, তবে অনেক বাড়িতেই আমি দেখেছি, অনেক জায়গাতেই আমি দেখেছি, যারা নিজেদের বাড়ির সধবা মহিলারাও বানায় না, স্ত্রীটা পার্টিকুলারলি ব্রাহ্মণের বাড়ি থেকেই নিয়ে আসে। এখনো এই নিয়মটা অনেকের ক্ষেত্রেই চালু আছে, কিন্তু অনেক বাড়িতেই তাই, যে ব্রাহ্মণই স্ত্রী বানাবে। তো সৌভাগ্যের প্রতীক, সুখ সমৃদ্ধির প্রতীক, এরকমও মনে করা হয় যে স্ত্রী যত সুন্দর হবে, যে সম্পর্ক নতুন গড়ে উঠতে চলেছে সেই সম্পর্কও তত সুন্দর হবে, শ্রীমণ্ডিত হবে। এবং সেক্ষেত্রে দেখা যায় কেউ যদি ভালো স্ত্রী না করতে পারে, স্ত্রী যদি ফেটে যায়, স্ত্রী ফেটে যাওয়া যেমন ভীষণ অমঙ্গলের ইঙ্গিত, কিন্তু মূলত এটি স্ত্রী আচার। এবার যার যেরকম সম্ভব সে সেইভাবে ব্যাপারটা বানিয়ে নিলেই হয়, কিন্তু জিনিসটা এত সুন্দর হয়। আবার সুন্দর মানে সেটা এতটাই সুন্দর হয়ে যায় এখন এক একজনের ক্ষেত্রে, যে সেটা মানে মনে হয় যেন স্ত্রী না একখানা কোনো কিছু শোকেসে সাজিয়ে রাখার শোপিস হলে ভালো হয়। সেইটাও আবার অতটা সুন্দরেরও দরকার নেই, মোটামুটি একখানা হলেই হলো। যেমন আমরা একখানা খুব মোটামুটি স্ত্রী বানিয়ে নিয়েছি, তমন আজকে আমি এখন বারণই করে দিচ্ছি, আর কিচ্ছু বানাস না, হয়ে গেছে। এবার বাদ বাকিটা দেখাতে হবে আমাদেরকে। বারণ করার পরও তমন আর শুনলো না, ও নিজের মতন স্ত্রীটা একখানা বানিয়েই দিল।
আমরা যেহেতু বেলুড় মঠের আশ্রিত, তো আমাদের মঠে আমি দেখেছি স্বস্তিক বলতে এই চালের পিটুলি দিয়েই একখানা স্বস্তিক চিহ্ন করে দেয়, তাই না? হ্যাঁ, তার থেকে বেশি আর কিছু করে না, ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর যদি বাড়ির ক্ষেত্রে হয়, বাড়ির ক্ষেত্রে এইভাবেই লোকে বানায়, যেরকম করে আমরা বানিয়েছি। ইন জেনারেল এভাবে বানায়, বা অনেকেই অনেক রকম ভাবে বানাতে পারে, সেটা পরবর্তীতে। কিন্তু এইটাই পুরনো প্রসেস যে একখানা নর্মাল শ্রী বানানোর। এবার ওপর থেকে যেটা আমাদের করতে হবে, সর্ষের তেল ঢেলে দিতে হবে। বেশ ভালো পরিমাণে সর্ষের তেল ঢালতে হবে, যাতে শ্রীটা না ফাটে যে কদিন বরণডালা শ্রীটা রাখা থাকবে। আর এই যে সর্ষের তেল ঢালা, এটা অবশ্যই বাড়ির সধবা মহিলারাই ঢালে, আমরা জাস্ট দেখানোর জন্য ঢালছি। আর মাঝে মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে শ্রী যাতে না ফাটে, তার জন্য মাঝে মাঝে এই সর্ষের তেল যে কদিন শ্রীটা থাকবে সে কদিন দেখে দেখে ঢেলে দিতে হবে। এরপরে রাখতে হবে সিঁদুর। এখানে কৌটোর সিঁদুরও রাখতে পারা যায়। আমি যেমন গাছ কৌটোর মধ্যে সিঁদুরটাকে সাজিয়ে রাখতে ভালোবাসি, তাই জন্য আমি এখানে ছোট্ট গাছ কৌটোর মধ্যে সিঁদুর রেখে দিয়েছি। তারপরে শঙ্খ, এখানে ছোট জল শঙ্খ, সেই শঙ্খটাই দিয়ে দিলাম, খুবই ইম্পর্টেন্ট। তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে কাজল লতার মধ্যেই জেনারেলি কাজলটা দিয়ে রাখি। একবার কাজল লতাটা খুলে দেখিয়ে দেয়। এই যে কাজল লতার মধ্যে কাজল দেওয়া রয়েছে, এই কাজল লতাটাই সমগ্রটা বরণডালার মধ্যে রেখে দিলাম। এরপরে যেটা রাখতে হবে সেটা হচ্ছে গৌরচনা জেনারেলি পাওয়া যায় না, তার অভাবে কাঁচা হলুদ রাখার কথা বলা হয়েছে, তাই আমরাও এখানে কাঁচা হলুদ রেখে দিচ্ছি। এই গৌরচনার ব্যাপারটা হচ্ছে বেশ মজার। যেরকম গজমতি হাজারখানা হাতির মধ্যে থেকে যে কোনো একটা হাতির মাথায় খুব রেয়ারলি তৈরি হয় এই গজমতি, ঠিক সেরকমই গৌরচনাও প্রায় 1000টা গরুর মধ্যে খোঁজাখুঁজি করলে একটা গরুতে পেলেও পাওয়া যেতে পারে, এতটাই দুষ্প্রাপ্য এই গৌরচনা চট করে পাওয়া যায় না। দশকর্মার দোকানে যেগুলো বিক্রি হয় সেগুলো ফলসই বিক্রি হয় এইখানে, তাই জন্য আমরা কাঁচা হলুদই রেখে দিয়েছি। এইখানে লেখাও আছে যে গৌরচনা না পাওয়া গেলে সেক্ষেত্রে কাঁচা হলুদ দেওয়া যায়। তারপরে রাখতে হবে কাঞ্চন মানে হচ্ছে সোনা। এই যে একটু জুম করে দেখিয়ে দেয়, আমাদের সোনার পরিমাণ খুবই কম। আর একটু কাছে রাখ, একটু বাটিটা, হ্যাঁ রেখে দে। কাঞ্চনের পর রাখ হচ্ছে রৌপ্য, এই একখানা রৌপ্য রেখে দে। তারপরে তাম্র, একখানা কুশিটাও দেখায় একবার, হ্যাঁ উল্টে রাখ তাহলে থাকবে, হ্যাঁ। এরপরে যেটা দিতে হবে শ্বেত সর্ষে, হ্যাঁ একটু দেখা ভালো করে, হ্যাঁ এবার রাখ। এরপর যেটা রাখতে হবে সেটা হলো চামর। এই যে আমাদের একখানা ছোট চামর বাড়িতে ছিল, এই চামরটাই আমরা রেখে দিচ্ছি। চামরটা এর থেকেও ছোট পাওয়া যায়, অনেকে বন্ধুরা তোমরা জিজ্ঞাসা করো ভালো চামর কোথায় পাওয়া যায়। কলকাতার নাখোদা মসজিদ, সেন্ট্রাল এভিনিউ এর নাখোদা মসজিদে গেলে তোমরা ভালো চামর কিনতে পারবে। আর এমনিতে বরণডালার চামর বললে দশকর্মার দোকানে একখানা ছোট্ট সাইজের চামর দেখায়, একবার সেটা দেখায় একটু ভালো করে, আর একটু কাছাকাছি দে, আমার হাতে দে। এই দেখো বন্ধুরা, এই জিনিসটা দশকর্মার দোকানে চামর বললে দিয়ে দেয়, এইটাই জেনারেলি বরণডালার মধ্যে রাখা থাকে। আমার কাছে ওই ছোট্ট চামরটা ছিল বলে তাই জন্য আমরা ওই চামরটা রেখে দিয়েছি। এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে দর্পণ। আমার কাছে এই কাঁসার দর্পণটা রয়েছে, একবার, হ্যাঁ এই কাঁসার দর্পণটা আমি দিয়ে দিচ্ছি। জেনারেলি নর্মাল দশকর্মার দোকানে যে বরণডালায় দেওয়ার দর্পণ বললে, দর্পণ মানে তো আয়না, তো এরকম কাঠের একখানা আয়না দিয়ে দেয়, একবার দেখিয়ে দেয় একটু এদিকে ঘুরিয়ে আয়না। এই জেনারেল এই নর্মাল আয়নাটাই কিন্তু বরণডালায় দিলেও ভুল কোনো কিছুই না। আমার কাছে যেহেতু কাঁসার দর্পণ রয়েছে তাই জন্য আমি কাঁসার দর্পণ দিলাম। আর তারপরে দেবো হচ্ছে প্রদীপ, একখানা প্রদীপ সলতে লাগিয়ে নিয়েছি। যখন অধিবাস বিধি কমপ্লিট হবে, যখন অধিবাসের সময় মন্ত্র বলে বলে প্রত্যেকটা জিনিস ছোঁয়ানো হবে, তখনই এই দীপটা ধরিয়ে দেওয়ার নিয়ম। তো এই তো গেল জেনারেলি আমাদের বরণডালা।
এবার বরণডালার এই সমগ্র জিনিসটাকে বলা হচ্ছে প্রশস্তি পাত্র। আর এর সাথে আরেকখানে জিনিস আমরা দেবো, সেটা হচ্ছে হলুদ রাঙানো সাদা সুতো। সাদা সুতোয় কাঁচা হলুদ নিয়ে বেটে তারপর সেটা আমরা সাদা সুতোর মধ্যে রাঙিয়ে দেবো। তাই জন্য অলরেডি দেখো বন্ধুরা, এই লাটাইটা দেওয়া রয়েছে দশকর্মার দোকানে। বরণডালার লাটাই বললেই লাটাইটা দিয়ে দেবে, তার মধ্যে সাদা সুতো পেঁচিয়ে রেখেই দিয়েছি। এবার হলুদটা মোটামুটি বেটে ওর সাথে লাগিয়ে নিতে হবে। এই যে এই একখানা লাটাই দশকর্মার দোকানে পাওয়া যায়, তো আমি জেনারেলি লাটাইটা কিনিনি বলে বাড়িতেই কোনো রকম একখানা বানিয়ে নিয়েছি। এর মধ্যে একখানা সাদা সুতো দিয়ে তারপর এই কাঁচা হলুদ বেটে নিয়ে এটাকে হলুদ সুতো করে নিতে হয়, সাদা সুতোটাকে হলুদ দিয়ে রাঙিয়ে নিতে হয়। এই জিনিসটা জেনারেলি ওই যখন প্রশস্তি পাত্র দিয়ে সমগ্র বরণটা কমপ্লিট হবে, তারপর দুব্বো এই হলুদ সুতোর মধ্যে গিট্টা দিয়ে বেঁধে মাঙ্গল্য সূত্র তৈরি করে নিতে হয়। এই মাঙ্গল্য সূত্র ধরুন বিয়ে হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে বর কিংবা কনের হাতে অধিবাসের পর বেঁধে দিতে হয়, কিংবা পুজো হলে, দেবতার পুজো হলে অবশ্যই দেবতার ডান হাতে, আর দেবীর পুজো হলে অবশ্যই মাঙ্গল্য সূত্র দেবীর বাম হাতে বেঁধে নেওয়ার নিয়ম। অন্নপ্রাশনের ক্ষেত্রে সেম, যেরকম জাতক জাতিকা, হ্যাঁ উপনয়নের ক্ষেত্রেও তাই। অন্নপ্রাশনের ক্ষেত্রে যেরকম মেয়ে হলে বা হাতেই বাঁধবে আর ছেলে হলে ডান হাতে বাঁধবে, এইটা একখানা মানে চলে এসেছে, তো তার জন্য এই মাঙ্গল্য সূত্রটা লাগে। মোটামুটি এই গেল আমাদের প্রশস্তি পাত্র। এই প্রশস্তি পাত্রটা মূলত এদেশীয়রা বানিয়ে থাকে, যারা ঘটি তারাই এইভাবে প্রশস্তি পাত্র সাজায়। আর আমরা যারা ওপার বাংলার, তারা কিন্তু সমগ্র জিনিসটাই কুলোতে সাজাই। সুতরাং বরণডালা এই মানে থালাতে সাজাই কিংবা কুলোতে সাজাই, সেইটা কোনো বড় ব্যাপার না। এর ফাংশনটা কিন্তু মোটামুটি এক, উদ্দেশ্যটা এক, সেটা আমাদের ভুললে চলবে না। যাই হোক, এই যে এই বরণডালা, এর সাথেই একখানা কুলো দেওয়া থাকে মাঙ্গল্য দ্রব্যাদি দিয়ে, বরণ কুলো, যেটাকে বরণ ডালা, এবং এটা বরণ ডালা ক্ষেত্রে আরেকটা আলাদা থাকে, সেটা হচ্ছে বরণ কুলো। বরণ কুলো। এবার আসুন দেখে নেওয়া যাক বরণ কুলোটা কিভাবে সাজানো হয়। এবার আসছি মাঙ্গল্য দ্রব্য বা কুলোটা কি করে সাজিয়ে নেবো, যেটা ঘটিদের ক্ষেত্রে আমরা দেখি, এদেশীয় বাড়ির ক্ষেত্রে যে সাজানো হচ্ছে। তো তার জন্য কিছুই না, চালগুলোতে আগে হলুদ মাখিয়ে নিতে হবে। এই হলুদ মাখানো চাল কুলোর মধ্যে দিয়ে তার উপর 4টে আইভার দিয়ে তার মধ্যে যে জিনিসগুলো ধার্য করা হয়েছে সেই জিনিসগুলো দিতে হবে। এভাবে হলুদ মেশানো চালটা কিছুটা আমি এখানে নিচে ছড়িয়ে দেব, কুলোটা সামনে আনি। আসলে আমরা চালের পরিমাণটা খুবই কম নিয়েছি দেখাবো বলে, কারণ না এখন তো কোনো অকেশন সত্যিই নেই আমাদের, তো শুধুমাত্র দেখিয়ে রাখছি। কারণ না সামনে অনেকেই বলছে মনসা পুজো রয়েছে, তারপর দুর্গা পুজো সামনে আসতে, বরণডালাটা কিভাবে সাজাবো সেটা জিজ্ঞাসা করছিল অনেক বন্ধুই, তো তাই জন্য এটা দেখানো। তো যাই হোক, হলুদ লাগানো চালটাকে ফার্স্টে বেশ মোটা করে বিছিয়ে নিতে হয়, যাতে এই আইভার গুলো না পড়ে যায়। আর তারপর এই আইভার গুলোর মধ্যে কি দিচ্ছিস? এই আইভারের মধ্যে প্রথমে হলুদ মাখানো চাল, আমি একে একে বলছি। এই প্রথমেই প্রত্যেকটা আইভারের মধ্যে হলুদ পুরো পূর্ণ করে হলুদ মাখানো চাল দিয়ে দিতে হবে, ভর্তি ভর্তি করে দিতে হয়, তাই? একদমই তাই। সবকিছু পূর্ণ করে দেওয়াটাই আমার মতে শ্রেয়। অ্যাকচুয়ালি আমি মানে এতটাই আজকে আর চালটা আনতে যাওয়া হয়নি, তাই জন্যই চালের পরিমাণটা একটু কম আছে। এবার এই প্রতিটা আইভারের মধ্যে চালের ওপরে একটা করে কড়ি একটু কাছাকাছি নিয়ে নে ওই জিনিসটা, তাহলে সবাই একটু ভালো মতন দেখতে পাবে। যে জিনিসগুলো দিতে হবে একটু কাছাকাছি করে নে। এই প্রতিটা আইভারের মধ্যে একটি করে কড়ি এগুলো না সাধারণত অঞ্চল ভিত্তিক, পরিবার ভিত্তিক অনেক ব্যাপার আছে। আমি যেরকম জানি, আমার পরিবারে যেরকম হয়েছে আমি সেরকম দেখাচ্ছি, বা আমি যতটুকু অন্যান্যদের থেকেও পড়াশোনা করে জেনেছি। একটি করে কড়ি
একটি করে গোটা হলুদ, এবং একটি করে গোটা সুপুরি। অনেকে কাঁচা টাকা ইত্যাদিও দেয়, সেগুলো যার যার পরিবারে যেরকম যেরকম। অনেকে আবার দেখেছি 4টে আইভারে 4 রকমের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেরকম মানে বিভিন্ন শস্য, পঞ্চশস্যের মতো এরকম বিভিন্ন রকম শস্য। আমি যেরকম জানি আমি সেরকমই দেখালাম। এরকম প্রত্যেকটার মধ্যে দিয়ে খুব আস্তে আস্তে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। এই ঢাকনা চাপা দেওয়ার সময় যাতে কোনো রকম শব্দ না হয়, এটা মাথায় রাখতে হবে। শব্দ যেন না হয়, এটা শুনেছি আমি, তাই আমি পুরোটাই স্ত্রী আচার লোকাচার। এবং প্রত্যেকটির মধ্যে সিঁদুর ফোঁটা দিতে হবে, যেটা আমি অলরেডি দিয়েছি। এবং 4টে এরকম ভাবে কুলোর মাঝ বরাবর বসিয়ে নিতে হবে, খুব সাবধানেই চালের বিছানার ওপর, যাতে আইভারগুলি পড়ে না যায়। আর তারপর সব শেষে একখানা চেলি কাপড় দিয়ে তার সাথে এটা ঢেকে দিতে হবে। হ্যাঁ, অনেকের লোকাচার হিসেবে সাথে বেজোড় সংখ্যক 3, 5, 7 ইত্যাদি পানও দেওয়া হয়, আমি যেরকম জানি। তো সাথে আমি পানও দিয়ে দিচ্ছি। এবং এই আইভার আমি জানি না, হয়তো এটি লক্ষ্মীর প্রতীক বা কিছু বলে হয়তো হতে পারে, যে জন্য বরণ কুলো অনেকের পরিবারে মাথায় করে নিয়ে যাওয়ার রীতি আছে। বরণ ডালা হাতে নিলেও বরণ কুলো অনেকে হাতে নেন, হয়তো লক্ষ্মীর প্রতীক মনে করা হতে পারে। তো এই আইভার গুলিকে এরপর একটি চেলির জোর দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার যথারীতি আমাদের কাছে চেলির জোরটাও ছিল না, তার জন্য আমরা একটা বেনারসির টুকরো দিয়েই ব্যাপারটাকে ম্যানেজ করে দিলাম। এই যেটা আমরা প্রথমেই দেখে দেখে বলছিলাম, মহি, গন্ধ, শিলা, ধান্যাং, দুর্বা, পুষ্প, ফলং, দধি, ঘৃতং, স্বস্তিকা, সিন্দুরং, শঙ্খ, কাজ্জল, রোচনা, সিদ্ধার্থং, কাঞ্চনং, রৌপং, তাম্র, চামর, দর্পণ, দীপ, প্রশস্তি পাত্রঞ্চ বন্দনীয়ং শুভে দিনে। এই হলো সমগ্র প্রশস্তি পাত্র তথা অধিবাস ডালা। যেরকম ভাবে বলা হয়েছে সেরকম ভাবেই মোটামুটি দেখাবার চেষ্টা করলাম। আরেকবার ভালো করে বন্ধুরা পুরো জিনিসটা দেখে নিন, কারণ এরপরে কি করে বাঙাল মতে প্রশস্তি পাত্রটা সাজানো হয়, যেটা ওপার বাংলায় জেনারেলি হয়ে থাকে, সেইটা আপনাদেরকে দেখাবো। এবার ওপার বাংলার আবার বরণডালা সাজাবার রীতির মধ্যে নানান রকম দেশাচারের ব্যবস্থা লক্ষণীয়, কিন্তু মেন এই যে জিনিসগুলো যেটা আমরা দেখালাম, যে এপার বাংলায় যে জিনিসগুলো দেওয়া হয় ওপার বাংলার ক্ষেত্রেও কিন্তু এই সেম জিনিসটাই দেওয়া হয়, কিন্তু সমগ্রটা হয় এই কুলোর ওপর। আর ওপার বাংলায় অঞ্চল ভিত্তিক বিভিন্ন রকম খুব সুন্দর সুন্দর নিয়ম রয়েছে, বিভিন্ন রকম বৈচিত্র্যময়। এবার তমনাস একটুখানি আমাদেরকে বল। হ্যাঁ, যেমন অনেক জায়গা এখন আমরা দেখতে পাই স্টিকার লাগানো বা রং করা কুলোও এখন উঠে গেছে। এখন সব জায়গায় দেখি স্টিকার লাগানো কুলো, আর ফাঁকা কুলো তো আমি ছেড়েই দিলাম, খুব রেয়ার। তো সেক্ষেত্রে একটা সময় যখন ফাঁকা বেতের কুলো পাওয়া যেত, সেক্ষেত্রে কুলো রাঙানো বলে একটা বিষয় ছিল। আমি আমার পরিবারেই দেখেছি, আমি নোয়াখালীর মানুষ। তো কুলো রাঙানো বলে একটা বিষয় ছিল, যেখানে হলুদ সিঁদুর দিয়ে কুলোকে আগে ভালো করে বাড়ির স্ত্রীরা সাজিয়ে নেবে, তারপরে সমস্ত জিনিস এক এক করে রাখা হয় মাটির খুঁড়ি খুঁড়ি করে করে। আমি শুনেছি যে এক্ষেত্রে মানে নোয়াখালী অঞ্চলে এক্ষেত্রে কুলো রাঙানোর গান বলে একখানা গানও, হ্যাঁ মানে গান বলা বলে অ্যাকচুয়ালি ছড়া, মানে আমার যতটুকু মনে আছে আমার বাড়িতে এরকম 2-4 লাইন গাওয়া হয়, যে মানে সিঁদুর দিয়ে রাঙাবো কুলা, সাজাবো কুলা যতনে, হলুদ দিয়ে রাঙাবো কুলা, রাখিব কুলা যতনে। বা বেশ সুন্দর। তো এবার আসুন বন্ধুরা দেখা যাক এটা এইভাবেই হয়। তেল হলুদ আমি একসাথে বেটে নিয়েছি, বেটে নিয়ে কিছুই না, আমি এখানে জাস্ট একটু এরকম এরকম করে ফোঁটা দিয়ে নেব।
এই যে এই বরণডালা বাংলাদেশে আমি যেটা দেখেছি, চট্টগ্রাম কিংবা ঢাকার লোকেদের ক্ষেত্রে ওরা কিন্তু এই কুলোর সাথে সাথে একখানা কি বলে বল, ওদের চালন বাতি থাকে। হ্যাঁ, চালন বাতি। এবার আমরা ডালির মতো, আমরা ফরিদপুরের, আমাদের নেই চালন বাতি। এবার সেই জন্য আমি বিশেষ খুব একখানা জানি না, তুই মোটামুটি জানিস, একটু বল চালন বাতি নিয়ে। হচ্ছে আসলে পিতলেরই একটা ডালার মতো, এরকম এই যেরকম থালা আমি দেখছি এরকমই, আর একটু কানা উঁচু হয়, সেখানে অনেকটা ময়ূরপঙ্খী আকৃতির। হয়তো মানে বণিক সমাজের মধ্যে ওই জিনিসটা থাকতে পারে হয়তো, কারণ ময়ূরপঙ্খী আকৃতির 5টা ময়ূর থাকে এবং মাঝে একটি ঢাকা অংশ থাকে এরকম উঁচু চোঙের মতো। তো ওই 5টা ময়ূর থাকে, 5টা প্রদীপ বসাতে হয় এবং ভেতরে একটি ধানপূর্ণ ঘট, তাতে কাঁচা টাকা, একটা প্রদীপ কিংবা চালপূর্ণ ঘট, হ্যাঁ এইরকম দিয়ে একটি চালন বাতি, ওই চালন বাতি নিয়ে মানে যখন প্রদক্ষিণ করে কাউকে বরণ করা হয়, সে দেবদেবী হোক বা বিয়ের ক্ষেত্রে হোক, তখন সেক্ষেত্রে চালন বাতির প্রয়োগ আছে। কিন্তু আমার এই ব্যাপারটা সত্যিই জানা ছিল না। যাই হোক, এবার ব্যাপারটা পরপর সাজিয়ে দে। প্রথমেই যেটা রাখতে হবে মহি অর্থাৎ মাটি, তারপরে গন্ধ অর্থাৎ চন্দন, তারপরে শিলা, ধান, দুব্বা, পুষ্প, দই, ঘি, সিঁদুর, শঙ্খ, কাজল, গৌরচনা বা হরিদ্রা, সর্ষে, সাদা সর্ষে যেটা, তারপরে রাখবি হচ্ছে সোনা, একটু ভালো করে দেখিয়ে নে, হ্যাঁ, রূপো, তামা, দর্পণ, দীপ, চামচ, এখানে ছোট চামচটাই দিলাম, ওই বড় চামচটা দেওয়ার আর জায়গা নেই আমাদের। এইবার যেটা দিতে হবে সেটা হচ্ছে ফল, হলুদ সুতোটা দিয়ে নিতে হবে, হরিদ্রা মিশানো সূত্র দেওয়ার কথা অবশ্যই বলা হয়েছে। এবার দিয়ে নিতে হবে ফল। সমগ্র এতগুলো জিনিস যেহেতু এক জায়গায় দিতে হয়, সেহেতু বড় বেতের কুলো ছাড়া পুরো ব্যাপারটা সাজানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়, যেটা ছোট কুলোর ক্ষেত্রে কখনোই সম্ভব হয় না। এইবার যেটা আমরা দিইনি সেটা হচ্ছে শ্রী। এবার এক্ষেত্রে বাঙালদের বিভিন্ন রকম নিয়ম রয়েছে। আমাদের যেরকম ফরিদপুর কিংবা নোয়াখালীতে আমরা এরকম দুখানা শ্রী বানিয়ে নিই চালের পিটুলি দিয়ে, তার মধ্যে সিঁদুর, ধান আর দুব্বা দিয়ে নিই, এইটা দুদিকে এরকম করে জাস্ট সাজিয়ে নিই। অনেকের ক্ষেত্রে এই জিনিসটা দুটো না হয়ে আমি দেখেছি 5খানা হয়, আবার অনেকের দেখেছি এর উপর সলতে দিয়ে দেয়, হ্যাঁ, দীপকাঠির মতো লাগিয়ে, দীপকাঠির মতো সলতে দিয়ে দেয়, সময় জ্বালায়, জ্বালিয়ে দুদিকে আলুনি চালুনি, অনেক নাম আছে, আলুনি চালুনি কি ইচুনি বিচুনি এরকম সামহাও কিছু একখানা নাম আছে, আমি শিওর জানি না। কিন্তু সমগ্র জিনিসটা এরকম থাকবে, এর মধ্যেই 4টে আইভার বসাতে হবে, এর মধ্যেই কিন্তু 4টে আইভার বসিয়ে নিতে হবে। তাই জন্য যখনই এইভাবে বরণডালা সাজাবেন চেষ্টা করবেন কুলোটা যাতে একটু বড় সাইজের নেওয়া হয়। কুলো বড় না হলে কিন্তু এইভাবে সাজানোটা প্রায় অসম্ভব। মোটামুটি এই আমাদের সমগ্রটা জিনিস একটা থালার মধ্যে, একটা জায়গার মধ্যে সাজিয়ে নেওয়া হয়েছে। এরপরে আমাদের যেহেতু দেশাচার বা কুলাচার হিসাবে পান দেওয়ার নিয়ম, তাই জন্য আমরা এখানে বিজোড় সংখ্যায় পানটা দিয়ে দিচ্ছি। 7টা পান দিয়েছে। এবং অনেক, আমি আগের ভিডিওতে রথের সময়ও বলেছি, এই দেশাচার আর কুলাচার কিন্তু ইম্পর্টেন্ট। যে ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য তারা সেই নিয়মটাকে অবশ্যই সম্মান দেবে এবং সেইভাবে সাজাবে। যেরকম পুরীর নিয়ম বঙ্গদেশে চলে না, ঠিক সেরকমই বাংলারই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম আছে, যার যেরকম নিয়ম সে সেইভাবে নিজেদের বরণডালাটা সাজিয়ে নেবে। যেমন অনেকের বরণডালায় আমি দেখেছি একটা ছোট ঘট বসায়, সেখানে
আম, শাখা, সুপুরি ইত্যাদি বা হর্তকি ওরকম জাতীয় ফল দিয়ে। স্পেশালি আমরা এখানে এরকম পিতলের প্রদীপ ব্যবহার করেছি ঠিক, কিন্তু আসলে এরকম মাটির সরার মধ্যে প্রদীপ দিয়ে তার উপরে আবার ঢাকা দেওয়া থাকে একখানা। অনেক জায়গায় অনেকে বরণডালায় আমরা যেটা দেখি জাগ প্রদীপ ব্যবহার করে, সেই প্রশস্তি পাত্র বা এপার বাংলাতেও দেখেছি যে জাগ প্রদীপ প্রয়োগের কথা, যেটা কিনা কখনো যাতে না নেভে সেটা মাথায় রাখতে হয়, তেলটা একটু খেয়াল করে দিতে হয়। যাই হোক, আমাদের বরণডালা তো সাজানো মোটামুটি হয়ে গেছে, আর সবার শেষে এইটাকেও একটু ঢেকে দিতে হয়, আইভারের যে জায়গাটা আছে তাই জন্য ঢেকে দেওয়া হয়েছে। মোটামুটি সমগ্র ব্যাপারটা এই দাঁড়িয়েছে। এই তো গেল কিভাবে বরণডালা বা প্রশস্তি পাত্র সাজাবো। মোটামুটি দুরকম ভাবেই দেখাবার চেষ্টা করলাম, যার যেটা দেশাচার, যার যেভাবে সাজানো হয় সেভাবেই তোমরা সাজাবার চেষ্টা করবে। কিন্তু যে জিনিসগুলো দেখানো হলো সেই জিনিসগুলো কিন্তু যেভাবেই সাজাও না কেন সেই জিনিসগুলো অবশ্যই বরণডালার মধ্যে দিতে ভুলো না। এইগুলো কিন্তু বরণডালার মধ্যে থাকেই। আর এই যে সমগ্র জিনিসটা দেখালাম, বিভিন্ন অঞ্চল ভিত্তিক বিভিন্ন রকম নিয়ম রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তো এখানে শেষ করছি, কিন্তু যাওয়ার আগে কমেন্ট সেকশনে তোমরা লিখে যেও তোমাদের দেশাচার কিংবা তোমাদের কুলাচার কিংবা তোমাদের বাড়ির নিয়মে বরণডালা কিভাবে সাজানো হয়। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই জানিও। আর আজকের ভিডিও কিরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। সকলে ভালো থেকো, সকলে আমার পাশে থেকো। নমস্কার।